গণেশ গাঙ্গুলিকে হারাতে মরিয়া হলো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাত্বিক খেতে খেতে কথা বলতে থাকে অগ্নিজিৎ মুখার্জির সাথে। আর প্রলয় তখন বলে, দেখ সাত্বিক, আজকে এইসব যা কিছু ঘটছে এই সমস্ত দায় কিন্তু তোর। তুই বলতে গেলে এই সব কিছু করেছিস। সাত্বিক তখন বলে, আমি কি করলাম? তোমাদের কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি যে আমাকে এই সমস্ত কথা শোনাচ্ছ? তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, প্রলয় থাক না, এই সময় এই কথাগুলো না বললেই কি নয়? প্রলয় তখন বলে, কেন দাদা, এই কথাগুলো থাকবে কেন? এখনই তো এই কথাগুলো বলবার সময়, তাই না? কারণ যেগুলো হচ্ছে সেগুলো একদমই ঠিক হচ্ছে না, অন্যায় হচ্ছে। আজকে যদি সাত্বিক ঠিকভাবে গিনির সাথে সংসারটা করত, তাহলে গিনি কি কাউকে উস্কে দিত? গিনি এই যে ধীমান সেনের হাত ধরেছে, এই সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু দায়ী সাত্বিকের। আমি বলছি, গিনি যদি ঠিকভাবে এখানে সংসারটা করতে পারত, ওর মনে এত প্রতিশোধ নেওয়ার কথা আসতোই না। তখনই সাত্বিক বলে, ওই রকম একটা মেয়ের সাথে কোনোভাবেই সংসার আমি করতে পারবো না। ও রীতিমতো আমাকে ঠকিয়েছে, আমাকে ঠকিয়ে ও বিয়ে করেছে, আর ওর সাথে কিনা আমি থাকবো, সেটা কখনোই সম্ভব হবে না। আর এই সমস্ত কথা শোনার পরে তখনই সাত্বিককে অগ্নিজিৎ মুখার্জি বলে, বিয়েটা তো হয়েই গেছিল, তুমি যদি চাইতে তো সংসারটা করতে পারতে। এর মধ্যেই মিশা বলে, কিন্তু ওই গিনি বৌদি আর গীতা যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে এই বাড়ির একটা না একটা ক্ষতি হয়েই চলেছে। সমাজে আমাদের একটা নাম ছিল, সেটাও পর্যন্ত ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। মান সম্মান সব কিছুই নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, যেটা একদমই ঠিক হচ্ছে না। আমার তো বারবার করে একটা কথাই মনে হয়, ওরা দুজনা আসার পরেই এরকমটা হয়েছে। তখনই বলতে থাকে প্রলয়, চুপ করবি তুই? এগুলো কি কথা বলছিস? দয়া করে এগুলো বলিস না। গীতা শুনলে কষ্ট পাবে। ও এই পরিবারের জন্য কম কিছু করেনি, অনেক কিছু করেছে আর এখনও করছে। দাদাকে এই বড় বিপদ থেকে বাঁচানোর চেষ্টা তো ওই করছে। আমরা তো কেউই ওকে সাহায্য করতে পারছি না, তারপরেও এই কথাগুলো কেন বলছিস তোরা? তখনই মিশা বলে, ভুল কিছু বলিনি। এরপরেই সবাই বলতে থাকে, তোমরা তো এখান থেকে অফিসটুকু যাও, আবার বাড়িতে ফিরে এসো। আর আমরা একটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলেছি, আমরা সেখানে প্রতিনিয়ত কথা শুনছি। তোমরা কি এসবের মর্ম বুঝবে? এর মধ্যেই গীতা চলে এসেছে। গীতা এসে যাওয়ায় সবাই কিন্তু চুপ করে যায়। এরপরেই অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা তুমি কিছু মনে করো না, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, এসো। গীতা তখন বলে, আমি সবটাই শুনতে পেরেছি। মিশা বলে, তাহলে তো খুব ভালো কথাই, তোমাদের দুই বোনের জন্যই এই পরিবারে এতটা অশান্তি লেগেছে। প্রলয় বলে, গীতা আমি জানি তুমি এই পরিবারকে বাঁচাতে, অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাতে প্রাণপাতটুকুও করে দিতে পারো। আমার মনে হয় আর একটা বার গণেশ গাঙ্গুলিকে বোঝানোটা খুবই জরুরি যে গণেশ গাঙ্গুলি অন্যায় করছেন। এরপরেই প্রলয় ফোন করেছে। গণেশ গাঙ্গুলি বলে, কি ব্যাপার? আপনাদের ফোনের জন্যই তো অপেক্ষা করছিলাম, কি চাই? প্রলয় তখন বলে, দেখুন এখনও সময় আছে, এখনও আপনি নিজেকে শুধরে নিন, এরপরে কিন্তু সেই সময়টা আর পাবেন না। স্বয়ং গীতা আপনার মেয়ে, যে অন্যায়কে কখনোই প্রশ্রয় দিতে শেখেনি, আপনি তার কথাটা না ভেবে এই রকম একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। গণেশ গাঙ্গুলি বলে, শুনুন, আমি আপনাদের কোনো কথা শুনে কাজ করব না, আমার যেটা মনে হয় আমি ঠিক সেটাই করব। তাই একটা কথা শুনে রাখুন যে আমাকে আপনি কোনোভাবেই টলাতে পারবেন না। অগ্নিজিৎ মুখার্জি বারবার করেই গীতাকে বলে, গীতা তুমি শান্ত হও। কিন্তু গীতা এরপরে ফোনটা নিয়ে বলে, বাবা আর কত নিচে নামবে তুমি? টাকার অঙ্কটা খুব মোটা, তাই না? সেই জন্য তুমি আজকাল এই সমস্ত কিছু করছো। ভুলে যাচ্ছ তুমি যেটা করছো সেটা অন্যায় করছো, আর তুমি এইরকমভাবে অন্যায় করতে পারো না। গণেশ গাঙ্গুলি বলে, চুপ কর, তুই আমার জন্য কি করেছিস? তোর দিদি সব কিছু করেছে। তোর দিদি যদি আমার পাশে না দাঁড়াতো, আমাকে আবারও সঠিক রাস্তাটা না চেনাতো, আমার দ্বারাই আর কিছুই করা সম্ভব হতো না। আমি ওই অগ্নিজিৎ মুখার্জিকে উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়বো, দেখি তুই কি করতে পারিস। গীতা অনেকবার করে গণেশ গাঙ্গুলিকে সাবধান করতে থাকে, কিন্তু গণেশ গাঙ্গুলি কারোর কথা শুনতেই চাইছে না। এরপরেই গীতা বলে, ওই কৃপানের মতন একটা গুন্ডাকে তুমি বাঁচাবে? তুমি মেহেককে কষ্ট দেবে বাবা। আর শুনে রাখো, ধীমান সেন আর ওই ঝর্ণা চৌধুরী, ওদের দুজনকে কেউ বাঁচাতে পারবে না। অপরাধী ওরা, আর ওরা শাস্তি পাবেই। দরকার পড়লে আমি তোমার বিরুদ্ধে যাব, বলেই ফোনটা কেটে দেয়। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি হাত জোর করে ক্ষমা চায় গীতার কাছে, আর বলে, দেখো গীতা, আমি একটা কথা বলি, যা হচ্ছে সেটা কোনোভাবেই ভালো হচ্ছে না।
খারাপ লাগছে আমার, এরকম অন্যায় চলতে দেওয়া যায় না। তুমি এই আইনটাকে বাঁচাও। গণেশ গাঙ্গুলি বোঝবার নয়, ওনাকে এতবার করে বলা হচ্ছে, তবুও উনি বুঝতে চাইছেন না। এদিকে প্রলয় বলে, সত্যি কথা, গীতার মতন মেয়ে থাকতে উনি কি করে অন্যায় করতে পারেন বুঝতে পারছি না। তখনই গীতা বলে, আসলে টাকার কাছে আমার বাবাও বিক্রি হয়ে গেছে। মিশা বলে, ভালোই তো হয়েছে, একদিক থেকে তোমার বাবারই লাভ হচ্ছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই হাতিয়ে নিতে পারছে। এরপরে গীতা বলে, মুখ সামলে কথা বলো, আমার বাবার সম্পর্কে এগুলো বলবে না। আমার বাবা নিজের মধ্যে নেই, দিদি ওনাকে দিয়ে সমস্ত কাজগুলো করাচ্ছে। এদিকে রাকা বলে, আর একটা ভালো খবর আছে, ইলিনের জন্য যে সম্বন্ধটা আসার কথা ছিল সেটা পাকা হয়ে গেছে। খুব শিগগিরই পাত্র কৃষ্ণমোহন আশীর্বাদ করতে আসবে। আর এটা শোনার পরেই ইলিনের একটু খারাপই লাগে। বড়বাবু তো হিসাব মেলাচ্ছিল, আর ঠিক তখনই চলে এসেছে কৃপান। কৃপান এসে বসতে গেলে বড়বাবু বলে, 1 মিনিট, আমার চেম্বারে দাঁড়িয়ে একজন অপরাধী আমার সামনে চেয়ারে বসতে পারে না। কৃপান তখন বলে, মুখ সামলে কথা বলুন, আপনি কাকে বলছেন অপরাধী? বড়বাবু বলে, কেন, আমি তোকেই বলছি বাবু শোনা, তুই যা অন্যায় করেছিস তারপরে তোকে অপরাধী না বলে উপায় আছে? এর মধ্যে কিরণকান্তি বলে, তা আমার ছেলেকে অপরাধী বলার কারণটা ঠিক কি বড়বাবু? বড়বাবু বলে, মেহেক মুখার্জি ওর নামে একটা এফআইআর করেছে। আর শুধু মেহেক মুখার্জি না, গীতা, অ্যাডভোকেট গীতাও করেছে এফআইআর। তাই ও একজন অপরাধী। ওর কপাল ভালো যে ওকে তুলে নিয়ে আসেনি। কিরণকান্তি বলে, আপনি জানেন না ও কার ছেলে? ও কিরণকান্তি ব্যানার্জির ছেলে। ওকে তুলে নিয়ে আসাটা কি অতটাই সহজ নাকি? আপনি আমাকে চেনেন না বড়বাবু, আপনার এই গদিটা আমি আপনাকে এখান থেকে সরিয়ে দিতে পারি। তখনই কিরণকান্তি বাবুর পাঞ্জাবির কলার ধরেছে আর বলে, এই চেয়ারটা আপনার পিতৃ দেবেন না, এই চেয়ারে বসার জন্য অনেক যোগ্যতা অর্জন করতে হয়েছে, তারপরেই এই চেয়ারে বসতে পেরেছি। তাই আউফাউ কথা বলার আগে অন্তত একবার ভেবে কথাটা বলবেন, বুঝতে পেরেছেন? বড়বাবুর কথা শুনে কিরণকান্তি বলে, যে এভাবে আমার জামার কলার ধরে ভুল করলেন, এর পরিণতি যে কি হতে চলেছে আপনি জানেন না। বড়বাবু তখন বলে, আমার পরিণতি যাই হোক না কেন, যতদিন বাঁচব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। তখনই চলে এসেছে গণেশ গাঙ্গুলি আর বলে, আমার মক্কেলকে আপনি এভাবে হেনস্থা করতে পারেন না। গণেশ গাঙ্গুলির এই কথা শুনে বড়বাবু তো রীতিমতো অবাকার বলে, গণেশ গাঙ্গুলি, আপনি কি বলছেন? কৃপানের মতন একটা অপরাধীকে আপনি বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু কেন? তখনই বড়বাবু বলে, আপনি করবেন না এই কাজ। গণেশ গাঙ্গুলি বলে, আমি কি কাজ করব আর কি করব না সেটা নিশ্চয়ই আমি আপনার থেকে জানবো না। ওকে ছেড়ে দিন, ওর বিরুদ্ধে কোনোভাবেই মামলা করা যাবে না। তার মধ্যে গিনি বলে, গণেশ গাঙ্গুলিকে এখনো নতুনভাবে চেনা বাকি আছে সবার। গণেশ গাঙ্গুলি ময়দানে ফিরেছে রাজ করবার জন্য, কেউ তাকে আর আটকাতে পারবে না।